দুয়ারে রিপোর্টারে এবার খেজুরের খবরের দিকে নজর রাখতে হবে, যেখানে একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের প্রথমে, যেখানে দুই নেতার হাতাহাতি, কিল, চড়, ঘুষি। দেখুন প্রথমে সেই ভাইরাল ভিডিও। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, একটা বিষয় যে ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে দুই নেতা মারামারি করছে এবং পার্টি অফিসের মধ্যে, এবং বলছে যে টাকা দে টাকা দে, মানে কোনো টাকা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কিন্তু কিসের জন্য এই টাকার ঘটনা ঘটলো, মানে টাকা চাওয়াচাওয়ির ব্যাপার, যেখানে এইরকম একটা বিশৃঙ্খলা, কিল, চড়, ঘুষি। ভিডিও যে সত্য সেটা কিন্তু স্বীকার করেছেন দুজন, যদিও চাপে পড়ে তারা বলছেন তমশ্রী যে বিষয়টা পারিবারিক বা ব্যক্তিগত। কিন্তু মারামারি চলার সময় কলার ধরে রীতিমতো খুশি কিলচট সবটাই যখন দেওয়া হচ্ছিল, তখন কিন্তু বলতে যেটা শোনা যাচ্ছিল যে আমার টাকা ফেরত দে। যেটা জানা গেছে যে পদ অর্থাৎ কিনা ব্লক স্তরে সাংগঠনিক পদ নিতে গিয়ে তার বদলে টাকা দিয়েছিলেন ওই যারা তিনি দাবি করছেন যে নেতা, এবং সেখানে সাক্ষী যিনি ছিলেন তিনি কিন্তু পদ পেয়েছেন, তিনিও টাকা দিয়েছেন বলে সূত্রের খবর। কিন্তু যিনি টাকা দিয়েও পদ পাননি তিনি রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি কলার ধরে রীতিমতো মারধর করতে থাকেন এবং গোটা বিষয়টি তৃণমূল নেতা বনাম তৃণমূল নেতা এবং ঘটনাস্থল খেজুরি। এবং সেখানেই যখন তৃণমূলের এই অনৈক্য সামনে আসছে, একটা ভাইরাল ভিডিওকে সামনে কেন্দ্র করে পদের জন্য টাকা দিয়ে পদ পাননি, টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না, সাংঘাতিক ব্যাপার। ভোট আসছে, ভোটের সময় আর তার আগে এইরকম পদ পাওয়ার জন্য টাকা দেওয়া এবং সেই টাকা ফেরত চাওয়া নিয়ে পার্টি অফিসের মধ্যে এইরকম ঘটনা। ওগুলো ব্যক্তিগত ব্যাপার, আমাদের দাদার মতো আমি ওনাকে সম্মান করি, আমাদের দলীয় ওটা ইস্যু নয় কোনো, আমাদের ব্যক্তিগত ইস্যু, তা আমরা সমস্যাগুলো মিটিয়ে নিয়েছি। এই যে হুমকির উঠছে, টাকার ভাগ চাওয়া হচ্ছে, এটা কি নিয়ে? এগুলো মিথ্যাগুলো, এগুলো ইস্যু নয় কোনো। এই যে হুমকির যে ঘটনা উঠছে, মারধর, এটা নিয়ে কি? না না, ওটা আমার কোনো টাকা নেওয়ানোর কোনো প্রশ্নই নেই। নন্দন আমার ভাই, আমরা একই সঙ্গে থাকি। আর আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের একটা ভুল বোঝাবুঝি, এতে কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি। কোনো এখানে রাজনীতির কোনো নেই, এখানে টাকা পয়সার কোনো নেই। 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ হয়েছে এসআইআর এর পর, সেই তালিকায় বিচারাধীন আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়িতে মোমো বিক্রেতার মৃত্যু এবং সেই আত্মঘাতী হওয়ার ঘটনা, এমনটাই অভিযোগ। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, পরিবার কি বলছে, কি অভিযোগ? পরিবারের যেটা বক্তব্য যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই, যখন যেহেতু তার 2002 সালের তালিকায় নাম ছিল না, সেই কারণে কিন্তু একটা উদ্বেগ কাজ করছিল এই গৌরাঙ্গদের মনে। তিনি মোমো বিক্রেতা, জলপাইগুড়ি শহরেই ব্যবসা করেন, পাশাপাশি শহরের ভাদরপাড়া এলাকার বাসিন্দা, কিন্তু ভাড়া থাকতেন জলপাইগুড়ি শহরের নয়াবস্তিপাড়া এলাকায়। এবং তার যে নামটি রয়েছে সেটি যখন প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে ডিলিট করে দেওয়া হয়েছে, এবং সেই কারণেই কিন্তু তিনি একটা অবসাদ তার মধ্যে চেপে বসেছিল। এবং গতকালকে তিনি জলপাইগুড়ি পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন সৈকত চট্টোপাধ্যায়, তার বাড়িতেও গিয়েছিলেন এবং তাকে দিয়ে ফর্ম 6ও পূরণ করা হয়েছিল। কিন্তু আজকে সকালবেলা এরকম একটি ঘটনা, পরিবার এবং প্রতিবেশীদের দাবি, তার মধ্যে যে উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছিল এই এসআইআর এর কারণে তার নাম বাতিল হয়ে যাবে। কিন্তু তিনি কিন্তু 40 বছরের বেশি সময় ধরে কিন্তু জলপাইগুড়ি বিধানসভা, পুরসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দিয়ে আসছিলেন। কিন্তু তারপরে তার ক্ষেত্রে এরকম একটা ঘটনায় কিন্তু তিনি রীতিমতন কিন্তু উদ্বেগের মধ্যে ছিলেন, এবং উদ্বেগের কারণেই কিন্তু, আতঙ্কের কারণেই কিন্তু তার এই আত্মঘাতী হচ্ছে, এমনটাই অভিযোগ পরিবারের। নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতে পার্টি অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ। নিতাই রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি কর্মী বলে দাবি স্থানীয়দের। এবং এই নিতাই রায়ের বিরুদ্ধে অভিযোগ বিশেষভাবে সক্ষমকে ধর্ষণের অভিযোগ। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, এই নিতাই রায়কে কি পরিচয়ের?
দেখো, স্থানীয় গ্রামবাসীরা যেটা বলছেন যে তিনি বিজেপির একজন সর্বক্ষণের কর্মী, বিবেকানন্দ পল্লী এলাকারই বাসিন্দা। এই বিবেকানন্দ পল্লীতে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু রাতে থাকেন তিনি এবং সর্বক্ষণের কর্মী বলেই পরিচিত এলাকাতে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, গতকাল রাত 1টা নাগাদ কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এক মহিলার চিৎকার শুনে তারা এগিয়ে আসেন, বেরিয়ে আসেন। তখন মহিলা তাদেরকে অভিযোগ করেন যে এই অভিযুক্ত নিতাই রায় তাকে কিন্তু টেনে হিঁচড়ে দলীয় কার্যালয়ে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। এই মহিলা কিন্তু বিশেষভাবে একজন মানসিকভাবে একটু সমস্যার মধ্যে রয়েছেন এবং তাকে যখন বিভিন্নভাবে প্রশ্ন করেন গ্রামবাসীরা, তখনই গোটা বিষয়টি স্পষ্ট হয় যে নিতাই রায় তাকে বলপূর্বক তার বিরুদ্ধে বেশ কিছু ঘটনা ঘটিয়েছে এবং সেই নিয়েই কিন্তু তাদের বিরুদ্ধে রীতিমতো ধর্ষণের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ ঘিরে কিন্তু তোলপাড় হয়ে যায় রাতে সেই এলাকায়। এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে এবং থানায় নিয়ে আসে। আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আগামীকালকে তাকে কিন্তু জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে। এবং বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য যে তিনি একজন বিজেপি সক্রিয় কর্মী, যদিও বিজেপি এই মুহূর্তে সমস্ত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে গোটা ঘটনাটি পরিকল্পিত চক্রান্ত, এর সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নন। এবং যে কর্মীকে স্থানীয় বাসিন্দারা বিজেপির একজন সক্রিয় কর্মী এবং রাতে এবং দিনেও কিন্তু বিজেপি কার্যালয়ে তাকে বেশিরভাগ সময় দেখা যায় এবং রাতেও তিনি বিজেপি কার্যালয়ে থাকেন, তার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে কিন্তু দাবি করছে বিজেপি। এদিকে এই ঘটনা নিয়ে কিন্তু সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পাশাপাশি গ্রামবাসী। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, শান্তনু, এই নিতাই বিজেপি কর্মী এবং সর্বক্ষণের বিজেপি কর্মী, প্রায়ই তাকে দেখা যেত এই পার্টি অফিসে। তারপরেও বিজেপি নেতারা দায় ঝেড়ে ফেলছেন এবং এই নিতাইয়ের বিরুদ্ধে কি বলছেন আগে দেখাবো এই বিজেপি নেতারা। তবে শান্তনু, নিতাই রায়ের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ স্থানীয় বাসিন্দারা কি চোখে দেখেন? দেখো, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে ভোটের সময় বিভিন্নভাবে সক্রিয় ভূমিকা যেরকম তাকে বিজেপিতে দেখা যায় এবং বেশ কিছু আপত্তিকর ঘটনারও কিন্তু এর আগে অভিযোগ ছিল এই এই বিজেপি কর্মীর বিরুদ্ধে। এবং এখন সরাসরি যে ঘটনাটা এসছে তাতে তারা রীতিমতনই অবাক, কারণ যাকে সবসময় দলীয় কার্যালয়ে দেখা যায় তিনি একজন অসুস্থ একজন মহিলাকে তিনি রাতের অন্ধকারে তার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে তাকে টেনে নিয়ে আসবেন এবং তার সাথে এই ধরনের আচরণ করবেন, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিবেকানন্দ পল্লীর এলাকার বাসিন্দারা। তারা কিন্তু গতকাল রাতে এই ঘটনায় অবাক হয়েছিলেন এবং তাকে আটক করেন এবং মহিলা কিন্তু সকলের সামনেই কিন্তু তার বয়ান দেন এবং তিনি বলতে শুরু করেন যে কি ধরনের ঘটনা তার সাথে ঘটনা হয়েছে। এবং তারপরেই কিন্তু মানুষজন কিছুটা উত্তেজিত হয়ে পড়েন, পুলিশকে খবর দেন, পুলিশ আসেন, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি যদিও গোটা ঘটনায় কিন্তু অস্বস্তিতে পড়েছে, তারা গোটা ঘটনা দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। তারা বলছেন যে এটা একটি পরিকল্পিত চক্রান্ত। বিজেপি কি বলছে, বিজেপি নেতারা কি বলছেন একবার দেখাবো। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে সেখানকার তৃণমূলেরা রাত 12টার সময় কোনো পার্টি অফিস খোলা থাকে না, সেই পার্টি অফিস ফাঁকা ছিল, পরিকল্পিতভাবে বিজেপি বদনাম করার জন্য করছে। আর যে ঘটনাটা ঘটেছে সে আমাদের বিজেপি কেউ। আর তৃণমূল আক্রমণ করতে ছাড়ছে না। ঘটনাটা রেপ কেস, ওই পাগলিটাকে তখন মানে পাবলিকে হাল্লা তোলা শুনে যায়, মাটি দেওয়ার পরে স্বীকার করে। ওনার নাম নিতাই রায়। কি পরিচয় কি ওনার? ওইখানে মানে জেলার একটা যে কোনো পদে আছে। কোন জেলা? মানে জলপাইগুড়ি জেলার মানে বিজেপির কোনো একটা পদে আছে। কি বলবেন এই ধরনের ঘটনা এর আপনাদের এলাকায়? এই যে বিজেপিরা বড় বড় লেকচার করতেছে যে আমাদের ভিতরে খুব সৎ আছি, এই জন্য এই যে এই ধরনের কাজ করেও যদি তারা বলে যে আমরা সৎ আছি, তাহলে কীভাবে আমাদের মহিলারা কীভাবে চলবে? আর আমাদের প্রতিনিধি বারবার বলছিলেন যে এলাকার বাসিন্দারা বলছেন এই বিজেপি কর্মী সক্রিয় কর্মী এবং ভোটের আগে যথেষ্ট তৎপরতা দেখা যায় বিজেপি কর্মীর। স্থানীয় বাসিন্দারা কি বলছেন তাদের মুখ থেকেই শুনুন। বিজেপির পার্টি অফিস, তার পাশে বিজেপির এক কর্মী, একনিষ্ঠ কর্মী। হেনস্থা, অশ্লীল গালিগালাজ, কুৎসিত গালিগালাজে গণধোলাই, তারপরে গ্রেফতার। এবং সরকারি কর্মী সেই মেকআপ আর্টিস্টকে যা বলেছেন ওই সরকারি কর্মী তা শোনানো যাচ্ছে না। আপনি খিস্তি মারলেন কেন? খিস্তি মারলেন? ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে? জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মারতে কি মার মার দে, তো জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে দেখছে এর বাড়ি কোথায়? বাড়ি কোথায়? জুতো দিয়ে তোরাই মারবো, দেখবি? কে? ভোট যাবার যাও। কে এটা? কে? তোর বাপ, আমি তোর বাপ।
তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়। কি অসভ্য এ? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছে আমার ভ্যানেটা, অন্য জায়গা আমার সঙ্গে না। এ মা, আমি যে কিভাবে করব? যে বেশ করে নেই না এই লোকটাকে। গন্ডগোল। এই মেকআপ আর্টিস্ট মহিলা তিনি একটি বাড়িতে কাজ সেরে ফিরছিলেন স্টেশনে ভ্যানে, আর সেই ভ্যানে এই ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি কন্টিনিউয়াস ফোনে খিস্তি মারছিল, অর্থাৎ গালিগালাজ দিচ্ছিল, আর তারই প্রতিবাদ জানিয়েছিলেন এই নির্যাতিতা। তারপরেই এই রকম পরিস্থিতি দেখুন। আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতো। আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে যেই লোকটি, সেই লোকটিকে স্যারেরা অ্যারেস্ট করে নিয়ে এসেছেন 6-7 ঘন্টার ভিতরে। আমি চাই যে এরকম ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটে, কোনো মেয়ে যাতে এইগুলো ফেস না করে। দেখুন, গোবরডাঙ্গা এমন একটা জায়গা যেটা প্রচণ্ড সংস্কৃতিপ্রবণ একটা জায়গা। এখানে এমন একটা বিষয়, কোনো একটা মেয়েকে দিনে দুপুরে এইভাবে একটা কটূক্তির শিকার হতে হয়, এমন বিভিন্ন কথা তার সামনে তুলে ধরা হয়, সেটা আমার মনে হয় না যে একদমই ঠিক। আমি আশা করব তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আলটিমেটলি একটা সমাজে কি বার্তা যাচ্ছে, আমার মনে হয় সেইটাই মেন এখানে আমাদের ফোকাসে থাকা উচিত। একজন গোবরডাঙ্গার সাধারণ নাগরিক হিসেবে কাল গোবরডাঙ্গায় ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি কাল যিনি গ্রেপ্তার হয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা গোবরডাঙ্গার আপামর সাধারণ নাগরিক। কারণ গোবরডাঙ্গায় এই ঘটনা বিরল। গোবরডাঙ্গার ইতিপূর্বে এই ধরনের ঘটনা হয়নি কোনোদিনও। আমরা গোবরডাঙ্গাবাসী হিসেবে এই ধরনের ঘটনার সাক্ষী ইতিপূর্বে কোনোদিনও হয়নি। দুয়ারে রিপোর্টারে এবার খেজুরের খবরের দিকে নজর রাখতে হবে, যেখানে একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের প্রথমে, যেখানে দুই নেতার হাতাহাতি, কিল, চড়, ঘুষি। দেখুন প্রথমে সেই ভাইরাল ভিডিও। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, একটা বিষয় যে ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে দুই নেতা মারামারি করছে এবং পার্টি অফিসের মধ্যে, এবং বলছে যে টাকা দে টাকা দে, মানে কোনো টাকা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কিন্তু কিসের জন্য এই টাকার ঘটনা ঘটলো, মানে টাকা চাওয়াচাওয়ির ব্যাপার, যেখানে এইরকম একটা বিশৃঙ্খলা, কিল, চড়, ঘুষি। ভিডিও যে সত্য সেটা কিন্তু স্বীকার করেছেন দুজন, যদিও চাপে পড়ে তারা বলছেন তমশ্রী যে বিষয়টা পারিবারিক বা ব্যক্তিগত। কিন্তু মারামারি চলার সময় কলার ধরে রীতিমতো খুশি, কিলচট সবটাই যখন দেওয়া হচ্ছিল, তখন কিন্তু বলতে যেটা শোনা যাচ্ছিল যে আমার টাকা ফেরত দে। যেটা জানা গেছে যে পদ, অর্থাৎ কিনা ব্লক স্তরে সাংগঠনিক পদ নিতে গিয়ে তার বদলে টাকা দিয়েছিলেন ওই যারা তিনি দাবি করছেন যে নেতা, এবং সেখানে সাক্ষী যিনি ছিলেন তিনি কিন্তু পদ পেয়েছেন, তিনিও টাকা দিয়েছেন বলে সূত্রের খবর। কিন্তু যিনি টাকা দিয়েও পদ পাননি তিনি রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি কলার ধরে রীতিমতো মারধর করতে থাকেন এবং গোটা বিষয়টি তৃণমূল নেতা বনাম তৃণমূল নেতা এবং ঘটনাস্থল খেজুরি, এবং সেখানেই যখন তৃণমূলের অনৈক্য সামনে আসছে, একটা ভাইরাল ভিডিওকে সামনে কেন্দ্র করে পদের জন্য টাকা দিয়ে পদ পাননি, টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না, সাংঘাতিক ব্যাপার। ভোট আসছে, ভোটের সময় আর তার আগে এইরকম পদ পাওয়ার জন্য টাকা দেওয়া এবং সেই টাকা ফেরত চাওয়া নিয়ে পার্টি অফিসের মধ্যে এইরকম ঘটনা। ওগুলো ব্যক্তিগত ব্যাপার। আমাদের দাদার মতো আমি ওনাকে সম্মান করি। আমাদের দলীয় ওটা ইস্যু নয় কোনো, আমাদের ব্যক্তিগত ইস্যু, তা আমরা সমস্যাগুলো মিটিয়ে নিয়েছি। এই যে হুমকির উঠছে, টাকার ভাগ চাওয়া হচ্ছে, এটা কি নিয়ে? এগুলো মিথ্যাগুলো, এগুলো ইস্যু নয় কোনো। এই যে হুমকির যে ঘটনা উঠছে, মারধর, এটা নিয়ে কি? না না, ওটা আমার কোনো টাকা নেওয়ানোর কোনো প্রশ্নই নেই। নন্দন আমার ভাই, আমরা একই সঙ্গে থাকি। আর আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে আমাদের একটা ভুল বোঝাবুঝি, এতে কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি। কোনো এখানে রাজনীতির কোনো নেই, এখানে টাকা পয়সার কোনো নেই। 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ হয়েছে এসআইআর এর পর, সেই তালিকায় বিচারাধীন আতঙ্কে আত্মঘাতী। জলপাইগুড়িতে মোমো বিক্রেতার মৃত্যু এবং সেই আত্মঘাতী হওয়ার ঘটনা, এমনটাই অভিযোগ। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, পরিবার কি বলছে, কি অভিযোগ?
পরিবারের যেটা বক্তব্য যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই যখন যেহেতু তার 2002 সালের তালিকায় নাম ছিল না, সেই কারণে কিন্তু একটা উদ্বেগ কাজ করছিল এই গৌরাঙ্গদের মনে। তিনি মোমো বিক্রেতা, জলপাইগুড়ি শহরেই ব্যবসা করেন, পাশাপাশি শহরের ভাদরপাড়া এলাকার বাসিন্দা, কিন্তু ভাড়া থাকতেন জলপাইগুড়ি শহরের নয়াবস্তিপাড়া এলাকায়। এবং তার যে নামটি রয়েছে সেটি যখন প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে ডিলিট করে দেওয়া হয়েছে, এবং সেই কারণেই কিন্তু তিনি একটা অবসাদ তার মধ্যে চেপে বসেছিল। এবং গতকালকে তিনি জলপাইগুড়ি পুরসভায় যিনি চেয়ারম্যান রয়েছেন সৈকত চট্টোপাধ্যায়, তার বাড়িতেও গিয়েছিলেন এবং তাকে দিয়ে ফর্ম 6ও পূরণ করা হয়েছিল। কিন্তু আজকে সকালবেলা এরকম একটি ঘটনা, পরিবার এবং প্রতিবেশীদের দাবি, তার মধ্যে যে উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছিল এই এসআইআর এর কারণে তার নাম বাতিল হয়ে যাবে। কিন্তু তিনি কিন্তু 40 বছরের বেশি সময় ধরে কিন্তু জলপাইগুড়ি বিধানসভা, পুরসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দিয়ে আসছিলেন, কিন্তু তারপরে তার ক্ষেত্রে এরকম একটা ঘটনায় কিন্তু তিনি রীতিমতন কিন্তু উদ্বেগের মধ্যে ছিলেন, এবং উদ্বেগের কারণেই কিন্তু, আতঙ্কের কারণেই কিন্তু তার এই আত্মঘাতী হচ্ছে এমনটাই অভিযোগ পরিবারের।